আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে এক্সেস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সিলেন্সের ধারাবাহিকতায় এখন পর্যন্ত 150-র বেশি লিজেন্ডারি মেন্টররা অসাধারণ ক্লাসসমূহ নিয়েছে, ক্যারিয়ার, একাডেমিক, ক্লিনিক্যাল সেশন সহ আরো অনেক কিছুর উপর। এ পর্যন্ত এই ভিডিওগুলো করা হয়েছে 1500-ও বেশি। তার ধারাবাহিকতায় আমি আরো একটি ক্লিনিক্যাল সেশন নিয়ে আজকে উপস্থিত হলাম, যেখানে আমরা ডিসকাশন করব অ্যাটোপিক ডার্মাটাইটিস নিয়ে। আমি হোস্ট হিসেবে আছি জানাতুল ফেরদৌস কল্পনা, 5th ইয়ার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ। সাথে আছেন খুবই গুণী, খুবই স্বনামধন্য এবং অভিজ্ঞ একজন শিক্ষক আমাদের সাথে, ডার্মাটোলজিস্ট ডক্টর মাহবুব শাহিন স্যার। স্যার হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডার্মাটোলজি এন্ড কর্মরত আছেন সিনিয়র কনসালটেন্ট হিসাবে আরোরা স্কিন এন্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউটে। সো আমি আর কথা না বাড়িয়ে স্যারের কাছে সরাসরি চলে যাব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় বের করে এরকম শেখার জন্য একটা সুযোগ করে দিচ্ছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। তাহলে জি স্যার, স্যার তাহলে আপনার অনুমতি নিয়ে আমরা আজকের টপিকের দিকে চলে যাই স্যার। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। জি স্যার, আজকের টপিক হচ্ছে এটোপিক ডার্মাটাইটিস। এখন এই ক্ষেত্রে আপনি যদি এটা নিয়ে শর্টলি একটু বলতেন যে জিনিসটা কি, বা এটা বলতে কি বুঝি আমরা নরমালি। ধন্যবাদ কল্পনা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, স্কিনের এটা খুব কমন একটা ডিজিজ। বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। এমবিবিএস ফাইনাল প্রফে ডার্মাটোলজির যে বোর্ড থাকে, সেই বোর্ডে কিন্তু টিচাররা খুব কমনলি এই ডিজিজটা নিয়ে আসলে জানতে চায়। কারণ আমরা প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, এই অ্যাটোপিক ডার্মাটাইটিস এই ডিজিজটা নিয়ে অনেক পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসেন, এবং জন্মের 2 মাস পর থেকে সাধারণত আমরা দেখি আক্রান্ত হন বাচ্চারা। এবং সুতরাং এটা বৃদ্ধ বয়স পর্যন্ত, অর্থাৎ যে কোনো বয়সে কিন্তু এরকমটা হতে পারে। অর্থাৎ এটার বয়স ভেদে এটার বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আছে, যেটাকে আমরা বলি একটা হলো ইনফ্যান্টাইল অ্যাটোপিক ডার্মাটাইটিস, চাইল্ডহুডে একটা অ্যাটোপিক ডার্মাটাইটিস হয়, এবং অ্যাডাল্টহুডে একটা অ্যাটোপিক ডার্মাটাইটিস হয়। তার মধ্যে আমরা এই ডিজিজের সবচেয়ে বেশি প্রেজেন্টেশন পেয়ে থাকি ইনফ্যান্টাইল, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চারাই বেশি প্রেজেন্টেশন নিয়ে আসে, চাইল্ডহুড অ্যান্ড ইনফ্যান্টাইল টাইপ। So atopic dermatitis basically it is an eczema, that is it is an endogenous eczema. আমরা যদি eczema বা ডার্মাটাইটিস কে যদি ক্লাসিফাই করি, আমরা দুই ভাবে ক্লাসিফাই করতে পারি according to source. So one is exogenous eczema, another is endogenous eczema. So endogenous eczema খুব কমন একটি সাবটাইপ হলো এই অ্যাটোপিক এক্সিমা অথবা অ্যাটোপিক ডার্মাটাইটিস। সো অ্যাটোপিক ডার্মাটাইটিস এর যে ম্যানিফেস্টেশনস, সেই ম্যানিফেস্টেশনসে সাধারণত আমরা যেটা দেখি, রোগীদের খুব কমন কমপ্লেন হিসাবে আমাদের কাছে আসে ইচিং নিয়ে, অর্থাৎ তাদের চুলকানির যে সমস্যাটা, সেটা নিয়েই বেসিক্যালি রোগীরা প্রেজেন্ট করে। যদি এটা ইনফ্যান্ট হয় বা চাইল্ড হয়, অধিকাংশ ক্ষেত্রে তার বাবা মারা আসেন এবং তাদের কমপ্লেন থাকে তাদের বাচ্চাদের চুলকানি, এবং এটা কখনো কখনো খুব সিভিয়ার ইচিং হয়। এই সিভিয়ার ইচিং নিয়ে একটি বাচ্চা যখন আমাদের কাছে আসে এবং ক্রনিক হিস্ট্রি, লং হিস্ট্রি থাকে, তখন কিন্তু আমরা এই অ্যাটোপিক এক্সিমার কথা চিন্তা করে থাকি। সো আমরা হিস্ট্রিতে জানার চেষ্টা করি তার আদার অ্যাটোপির কোনো হিস্ট্রি আছে কিনা, অর্থাৎ তার শ্বাসকষ্টের কোনো অসুবিধা আছে কিনা, তার ফুড অ্যালার্জি আছে কিনা, তার ফ্যামিলি মেম্বারদের কারো আছে কিনা, তার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারো অ্যাজমা আছে কিনা। সো হিস্ট্রি থেকে আমরা এই তথ্যগুলি কিন্তু খুব সহজে আমরা কালেক্ট করে নিই, এবং ডিউরেশনটা আমরা জেনে নেই, এবং তাদের যে চুলকানির সমস্যা, স্কিনের মধ্যে কিছু চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলিকে আমরা সেকেন্ডারি স্কিন চেঞ্জেস বলি। যেমন লাইকেনিফিকেশন হয়, স্কেলিং হয়, ইরাইথেমা থাকে, সো ফিশারিং থাকে। এই যে ফাইন্ডিংস গুলি আমরা হিস্ট্রি থেকে একটু জানার চেষ্টা করি শরীরের কোন অংশে হয়। অধিকাংশ ক্ষেত্রে রোগীরা বা রোগীদের গার্ডিয়ানরা যেটা আমাদেরকে বলেন যে তাদের বডি ফোল্ড গুলিতে অনেক সময় ইনভলভমেন্ট থাকে, অনেক সময় এক্সটেন্সর সারফেস গুলিতে ইনভলভমেন্ট থাকে, অনেক সময় হাতের তালু পায়ের তালুতে ইনভলভমেন্ট থাকে, অনেক সময় ফেসে ইনভলভমেন্ট থাকে,
অনেক সময় মাথার ত্বক যেটা স্কাল্প সেখানে ইনভলভমেন্ট থাকে। সো এই ধরনের ইনভলভমেন্ট গুলি নিয়ে একটু লম্বা হিস্ট্রি নিয়ে রোগীরা আসেন। সো আমরা যখন হিস্ট্রি থেকে এই পজিটিভ ইনফরমেশন গুলি আমরা পেয়ে যাই, তখন আমরা এক্সামিনেশন করে আমরা মেলানোর চেষ্টা করি যে অ্যাকচুয়ালি হিস্ট্রি থেকে যে ফাইন্ডিংস গুলি পেলাম সেই ফাইন্ডিংস গুলি অ্যাকচুয়ালি আছে কিনা। যেমন রোগী চুলকানির কথা বললো, সেটা কি আসলে একিউট ইচিং আর ক্রনিক ইচিং, এটা কিন্তু আমরা স্কিন এক্সামিনেশন করলে খুব ইজিলি বুঝতে পারি। কারণ একিউট ইচিং এর কিছু টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স থাকে আর ক্রনিক ইচিং এর কিছু টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স থাকে। যাদের ক্রনিক ইচিং থাকে তাদের কিন্তু স্কিনটা থিক হয়, স্কিন মার্কিং গুলি প্রমিনেন্ট হয়, সেখানে ইচিংটা কিন্তু গ্রাজুয়ালি একটু কমে আসে। সো একিউট ইচিং এর ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু ভিন্ন। এখানে দেখা যায় যে ইরেথেমাটা আমরা অনেক বেশি পাই, অনেক সময় ইরোশন থাকে, ক্রাস্টিং থাকে, অনেক সময় স্কেলিংও থাকতে পারে। স্কেলিংটা আমরা সাধারণত কম পাই। সো এই যে একিউট, কখনো কখনো সাব একিউট প্রেজেন্টেশন, কখনো কখনো ক্রনিক প্রেজেন্টেশন, সো এই প্রেজেন্টেশন গুলির উপর ভিত্তি করে, এই ফাইন্ডিংস গুলির উপর ভিত্তি করে আমরা কিন্তু অ্যাটোপিক এক্সিমাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ডায়াগনোসিস করি। সো কিছু ক্রাইটেরিয়া আছে অ্যাকচুয়ালি অ্যাটোপিক ডার্মাটাইটিস বা অ্যাটোপিক এক্সিমার, কিছু ক্রাইটেরিয়া আমরা দেখি, যে ক্রাইটেরিয়া গুলিকে আমরা বলি মেজর ক্রাইটেরিয়া এবং মাইনর ক্রাইটেরিয়া। সো এই মেজর ক্রাইটেরিয়া এবং মাইনর ক্রাইটেরিয়া যদি 3টা মেজর এবং 3টা মাইনর পাওয়া যায় উইদাউট এনি ইনভেস্টিগেশনস, আমরা কিন্তু বলতে পারি যে দিস ইজ এ কেস অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস অর অ্যাটোপিক এক্সিমা। তাহলে ক্রাইটেরিয়া গুলি কি কি? প্রথমে যেটা বললাম যে চুলকানি থাকে, ইচিং থাকে, সিভিয়ার ইচিং থাকে। সেকেন্ড পয়েন্ট হলো ক্রনিসিটি, অর্থাৎ দীর্ঘদিন লং হিস্ট্রি থাকে। থার্ড হলো টিপিক্যাল ডিস্ট্রিবিউশন, একদম ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন থাকে, ফ্লেক্সোরাল অর এক্সটেনসোরাল অ্যাকর্ডিং টু এজ। এন্ড লাস্ট ওয়ান হলো পার্সোনাল অর ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাটোপি। সো এই চারটার যে কোনো 3টা আমরা যদি পেয়ে যাই, সাথে মাইনর অনেকগুলি মাইনর ক্রাইটেরিয়া থাকে, তার মধ্যে আমরা অন্যতম যেটা পাই সেটাকে বলি পিটারিয়াসিস অ্যালবা। আমরা ফেসের মধ্যে খুব কমনলি এটা পেয়ে থাকি। পেরি ওরাল অর পেরি অরবিটাল ডার্কেনিং আমরা পেয়ে থাকি। অনেক সময় আমরা তাদের সোয়েটিং এর হিস্ট্রি বলে, বিশেষ করে তাদের যখন সোয়েটিং হয় তখন ইচিং হয়, দ্যাট ইজ ইচিং হোয়েন পেশেন্ট সোয়েট। সো এটা একটা মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে আমরা ফেলি। অনেক সময় পেশেন্টরা বলে যে তাদের হাতের তালু পায়ের তালু যে মার্কিং গুলি প্রমিনেন্ট হয়ে যায়। সো এটা একটা ক্রাইটেরিয়া, হাইপার লিনিয়ারিটি এটাকে আমরা বলি। ব্লাড টেস্ট করলে তাদের সিরাম আইজি লেভেল আমরা অনেক হাই পাই। সো এই এরকম কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া গুলি দিয়ে বেসিক্যালি আমরা এই রোগটাকে ডায়াগনোসিস করে থাকি। এবং ফাইনালি যখন আমরা রোগটাকে ডায়াগনোসিস করি তখন কিন্তু আমরা তাদের জন্য ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করি। যেহেতু এটা একটা এন্ডোজেনাস ডার্মাটাইটিস, সো এটার ট্রিটমেন্ট প্যাটার্নটা কিন্তু অ্যাকর্ডিং টু স্টেজ এটা কিন্তু ভেরি করবে। যেমন এটা ইনফ্যান্টাইল কেসে কিন্তু আমাদের এক ধরনের ট্রিটমেন্ট হবে, চাইল্ডহুডে এক ধরনের ট্রিটমেন্ট হবে, অ্যাডাল্টহুডে এক ধরনের ট্রিটমেন্ট হবে, কারণ এদের প্রেজেন্টেশনটা ডিফারেন্ট থাকে এবং এদের যে স্কিনের যে থিকনেস, এটা আমরা জানি একটা ইনফ্যান্টের স্কিনের থিকনেস, একটা চাইল্ডহুডের স্কিনের থিকনেস, একটা অ্যাডাল্টের স্কিনের থিকনেসের কিন্তু ভেরিয়েশন আছে। সো এই স্কিনের থিকনেসের উপর কিন্তু আমরা সাধারণত ট্রিটমেন্ট বা মেডিকেশনস গুলি দেই। আপনি জানেন যে অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আমরা কিন্তু খুব কমনলি টপিক্যাল প্রিপারেশন গুলি ইউজ করি যেগুলি স্কিনে লাগানো হয়। সেখানের মধ্যে ময়েশ্চারাইজার আছে, সেখানে বিভিন্ন ধরনের যে ইমোলিয়েন্টস আছে, বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ আমরা কখনো কখনো ব্যবহার করি, যদিও এটার ব্যবহার আমরা ধীরে ধীরে কমিয়ে আনছি, কারণ আপনি জানেন স্টেরয়েড একটি লাইফ সেভিং ড্রাগ। খুব সিভিয়ার কেস বা ইমার্জেন্সি কেস ছাড়া আমরা সাধারণত এটা ব্যবহার করি না এবং এটা করা উচিত না। এবং স্টেরয়েডে যেটা হয় খুব দ্রুত রেসপন্স হবে, কিন্তু এটা যদি দীর্ঘমেয়াদী ব্যবহার করা হয়, আপনি জানেন স্টেরয়েডের অনেক সাইড ইফেক্ট আছে। সো ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা যখন অ্যাটোপিক ডার্মাটাইটিসটাকে আমরা কনফার্ম ডায়াগনোসিস করতে পারি, তখন আমাদের হাতে অ্যাকর্ডিং টু এজ অফ দ্য পেশেন্ট অর্থাৎ টাইপ অফ দ্য পেশেন্ট আমরা ট্রিটমেন্ট গুলি দিয়ে থাকি। যেমন ইনফ্যান্টাইলের ক্ষেত্রে দেখা যায় টপিক্যাল প্রিপারেশনটা ইজ গুড এনাফ, এবং সিস্টেমিক ড্রাগের মধ্যে বেসিক্যালি অ্যান্টিবায়োটিক দেই, কারণ আপনি জানেন atopic patients are very much prone to develop infections. It may be viral infections, bacterial infections, even other infections. So infection যদি হয় সেই ক্ষেত্রে তাদের অ্যান্টিবায়োটিকের একটা কভারেজ দিতে হয়। এবং টপিক্যাল প্রিপারেশনের মধ্যে নাম্বার 1 টপিক্যাল প্রিপারেশন হলো ময়েশ্চারাইজার। এটা অলিভ অয়েল হতে পারে, কোকোনাট অয়েল হতে পারে, গ্লিসারিন হতে পারে, এটা ভেজলিন হতে পারে, পেট্রোলিয়াম জেলি হতে পারে, ইউরিয়া ক্রিম হতে পারে। সো দিজ আর দ্য বেসিক ট্রিটমেন্ট। আমরা এই জায়গাটায় একটু ভুল করি, কখনোই আমাদের এই জায়গাটায় স্টেরয়েড দিয়ে রিপ্লেস করা ঠিক হবে না। অর্থাৎ এই ইমোলিয়েন্টস বা ময়েশ্চারাইজারের পরিবর্তে যদি আমরা ফার্স্ট লাইন স্টেরয়েড নিয়ে আসি,
তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে স্টেরয়েডের অ্যাডভার্স ইফেক্ট গুলি, কারণ রোগীরা এগুলি ব্যবহার করে যখন একটু বেশি আরাম পায় তখন কিন্তু আর ডাক্তারের কাছে আসে না, নিজের মতো করে যেটা 2 সপ্তাহ দেওয়ার দরকার এরা দেখা যায় 2 মাস, 3 মাস, 6 মাস ব্যবহার করে। পরবর্তীতে যখন আসে দেখা যায় তাদের অ্যাট্রোপি ডেভেলপ করেছে, টেলেনজিকটিসিয়া হয়ে গেছে, স্কিন থিন হয়ে গেছে। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট ইস্যুস, যে পেশেন্টদেরকে সবার আগে ময়েশ্চারাইজার সম্পর্কে কাউন্সিলিং করা, অর্থাৎ ইট ইজ এ ক্রনিক ডিজিজ। সো এখানে আমরা ইমিডিয়েটলি আমরা যদি ভালো করার চেষ্টা করি সেটা ঠিক হবে না, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটার জন্য দীর্ঘমেয়াদী ভাবে আমরা যদি ময়েশ্চারাইজার ব্যবহার করি সেটা অনেক বেশি হেল্পফুল হয়। চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্টে অনেক সময় আমরা ওরাল স্টেরয়েড ব্যবহার করে থাকি। এছাড়াও কিছু সিস্টেমিক ড্রাগ আছে যে ড্রাগগুলি আমরা স্পেশাল কেসে ব্যবহার করি, যেমন সাইক্লোস্পোরিন, মিথোট্রেক্সেট, এই টোফাসিটিনিব, এই ড্রাগগুলি এগুলি নতুন ড্রাগ, কখনো কখনো বায়োলজিক্সও আমরা ব্যবহার করে থাকি। সামগ্রিকভাবে আমরা যদি বলি এটা খুব কমন একটি ডিজিজ এবং এই ডিজিজ ডায়াগনোসিস করাটা খুবই সহজ, কঠিন কিছু না। এবং এটা ডায়াগনোসিস করার পরে রোগীর চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো কাউন্সিলিং করা এবং রোগীদেরকে ময়েশ্চারাইজার বা ইমুলিয়েন্ট দিয়ে অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা করা। এতে করে যেটা হবে রোগীর অন্তত ড্রাগ রিলেটেড, স্টেরয়েড রিলেটেড অ্যাডভার্স ইফেক্ট গুলি হবে না এবং রোগীকে কিন্তু আমরা সহজে কিন্তু রোগটাকে নিয়ন্ত্রণ রাখতে পারবো এবং কোনো সাইড ইফেক্ট ছাড়া। সো সামগ্রিকভাবে যদি আমরা বলি দ্যাটস অল অ্যাবাউট অ্যাটোপিক ডার্মাটাইটিস। তবে একটা জিনিস আমি একটু বলে নেই, এই অ্যাটোপিক ডার্মাটাইটিস পেশেন্টরা যখন আসে, অ্যাটোপিকের মতো দেখতে কিন্তু আরো কিছু ডিজিজ আছে, যেমন সেবোরিক ডার্মাটাইটিস। অনেক সময় দেখা যায় এই দুইটা থেকে একটু ডিফারেন্সিয়েট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। অনেক সময় সোরিয়াসিসকে অনেক সময় এই অ্যাটোপিক থেকে কিন্তু ডিফারেন্সিয়েট করে একটু ডিফিকাল্ট হয়ে যায়। অনেক সময় পিটারিয়াসিস রুব্রা পিলারিস নামক আরেকটা ডিজিজ আছে, সেটা থেকে অনেক সময় ডিফারেন্সিয়েট করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। এইসব কনফিউজিং কেসে কিন্তু আমরা রোগটাকে কনফার্ম করার জন্য আমরা বায়োপসি করি। বায়োপসি করলে আমরা সোরিয়াসিস কনফার্ম হতে পারি, বায়োপসি করলে আমরা পিটারিয়াসিস রুব্রা আমরা কনফার্ম হতে পারি, বায়োপসি করলে অনেক সময় লাইকেন প্ল্যানাসও এটা ডিফারেনশিয়াল হিসেবে চলে আসে, সেটা কনফার্ম করতে পারি এবং বায়োপসি করে আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিসটাকে এক্সক্লুড করতে পারি। অ্যাটোপিক ডার্মাটাইটিসে বেসিক্যালি স্পেসিফিক কোনো হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিংস পাওয়া যায় না, নন স্পেসিফিক ফাইন্ডিংস পাওয়া যায়। সো আমরা অ্যাটলিস্ট এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলি আমরা কিন্তু এক্সক্লুড করতে পারি বাই ডুইং দিস বায়োপসিস যখন আমাদের সন্দেহ হবে। সো দ্যাটস অল অ্যাবাউট অ্যাটোপিক ডার্মাটাইটিস ইন ব্রিফ। জি, ধন্যবাদ স্যার এত সুন্দর করে ব্রিফলি বলার জন্য। স্যার আরো কিছু টপিক ছিল যে কোশ্চেনিয়র পার্টটাতে, স্যার কি কি কারণে হতে পারে যদি একটু এক্সপ্লেইন করতেন জিনিসটা বলা হয়নি। ধন্যবাদ। অ্যাটোপিক ডার্মাটাইটিস অ্যাকচুয়ালি এন্ডোজেনাস, আমি যেটা আগেই বললাম, এখানে ফ্যামিলি হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা বলেছি যে পার্সোনাল আর ফ্যামিলি হিস্ট্রি, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যাটোপিক হিস্ট্রিটা পাই। আইদার অ্যাটোপিক একজিমা থাকে অথবা অ্যাজমা থাকে অথবা হে ফিভার থাকে অথবা ফুড অ্যালার্জি থাকে। সো দিজ আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর, বাট এক্সাক্ট কজ ইজ নট নোন। এটাকে বলা হয় এন্ডোজেনাস ডার্মাটাইটিস। সো এখানে বেসিক্যালি এটা একটা ইমিউনোলজিক্যাল মেডিয়েটেড ডিজিজ। এখানে অনেকগুলি ইনফ্লামেটরি মেডিয়েটরস আমরা জানি, এই ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলি এখানে এক ধরনের ইনফ্লামেশন তৈরি করে আমাদের স্কিনের মধ্যে। এই ইনফ্লামেশনের কারণে এখানে যেটা হয়, প্রথমে ইরাইথেমা হয়, সোয়েলিং হয়, একটা পর্যায়ে এটা একিউট ইনফ্লামেশনটা গ্রাজুয়ালি এটা ক্রনিক ইনফ্লামেশনে কনভার্ট করে। এবং যখন ক্রনিক ইনফ্লামেশন হয় তখন ক্রনিক ইনফ্লামেটরি যে চেঞ্জগুলি, সেই চেঞ্জগুলি আমরা দেখতে পাই। সো দিস ইজ দ্য বেসিক থিংস অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস। এবং এখানে দেখা যায় কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, যেমন অনেকের যে সারাউন্ডিং যে ডাস্ট, এই ডাস্টের কারণে অনেকের বেড়ে যায়। অনেকের দেখা যায় যে কোল্ড, মানে উইন্টারে দেখা যায় এটা বেড়ে যায়। সো অনেকের কিছু ফুডের কারণে বেড়ে যায়। সো দিজ আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টরস দ্যাট অ্যাকচুয়ালি aggravates the disease process. জি, ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে হচ্ছে যে নরমাল এক্সিমা বলতে আমরা যা বুঝি, এটোপিক ডার্মাটাইটিস দুইটা কি সেম জিনিস ও ডিফারেন্সিয়েট করা যায়? স্যার এটা যদি একটু ব্যাখ্যা করতেন, এটা নিয়ে একটু কনফিউশন থাকে অনেকে স্যার। Eczema actually it is a vague term, it's a broad term in fact. Eczema or dermatitis এটা কিন্তু একটা স্পেশাল ওয়ার্ড, যেটা দিয়ে আমরা সকল ধরনের এক্সিমাটাস স্কিন কন্ডিশনটাকে আমরা বুঝি। যেমন এক্সিমাকে যদি আমরা ক্লাসিফাই করি অ্যাকর্ডিং টু ডিউরেশন, there are some
acute eczema, subacute eczema and chronic eczema, যেটা মিনিমাম 6 উইকস 2 উইকস অর্থাৎ প্রথম 2 সপ্তাহ যেটা এটাকে আমরা বলি acute eczema, 2 থেকে 6 সপ্তাহের মধ্যে যেটা এটাকে আমরা বলি সাব acute eczema, আর যেটা নাকি 6 সপ্তাহেরও বেশি হিস্ট্রি থাকে এটাকে আমরা chronic eczema বলি। সো ইট ডিপেন্ডস অন দা ডিউরেশন। Another classification is on the source. One is exogenous eczema, another is endogenous eczema. So exogenous eczema কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস আর একটা হলো অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস। সো এই বিষয়টা নিয়ে আমরা হয়তো আরেকদিন আলোচনা করতে পারবো। সো এক্সোজেনাস এক্সিমা ইজ অলসো কমন, সেটা হলো ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস, অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস। এখন আসি আমরা এন্ডোজেনাস এক্সিমা বা এন্ডোজেনাস ডার্মাটাইটিস, যেটা আসলে আমাদের শরীরের ভিতর থেকে আসে, যেটা জেনেটিক্যালি একটা পজিটিভ হিস্ট্রি থাকে, ফ্যামিলিয়াল একটা হিস্ট্রি থাকে। সো এই ধরনের এক্সিমা বা এন্ডোজেনাস এক্সিমার মধ্যে মোস্ট কমন হলো অ্যাটোপিক এক্সিমা। তাহলে আর কি কি এন্ডোজেনাস এক্সিমা আছে? সেবোরিক ডার্মাটাইটিস, আমরা নিশ্চয়ই সেবোরিক ডার্মাটাইটিস এর কথা জানি, খুশকি কান নাই। সো খুশকি ইজ দা আর্লি স্টেজ অফ সেবোরিক ডার্মাটাইটিস। পমফোলিক্স, পমফোলিক্স হলো আমরা অনেক সময় যদি খেয়াল করি, আমরা পেশেন্টদের হাতের এবং পায়ের তালু, বিশেষ করে ফিঙ্গারের যে সাইডস অফ দ্য ফিঙ্গার্স, এই সাইডস অফ দ্য ফিঙ্গারে অনেক সময় দেখি সাগর দানার মতো ছোট ছোট ভেসিকুলার ইরাপশন পাই আমরা, হাতের তালু পায়ের তালুতে হতে পারে। সো দিস ইজ এ পমফোলিক্স। সো পমফোলিক্স ইজ অ্যানাদার এন্ডোজেনাস ডার্মাটাইটিস। এছাড়া আর কি আছে? নামিউলার ডার্মাটাইটিস। নামিউলার ডার্মাটাইটিসটা অনেকটা কয়েন শেপ, এটা সাধারণত পায়ের মধ্যে হয়, হাতেও হতে পারে, শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। সো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এক্সিমাটাকে ক্লাসিফাই করতে পারি। তাহলে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন, আপনার কনসেপশন কিন্তু একদম ক্লিয়ার। এক্সিমা ইজ এ বিগ টার্ম, এক্সিমা ইজ অ্যান আমব্রেলা। এই আমব্রেলার নিচে আছে কি? এক্সোজেনাস এক্সিমা, এন্ডোজেনাস এক্সিমা। এক্সোজেনাসে আছে ইরিটেন্ট, অ্যালার্জিক। এন্ডোজেনাসে কি আছে? অ্যাটোপিক, সেবোরিক ডার্মাটাইটিস, তারপরে পমফোলিক্স, তারপরে নামিউলার ডার্মাটাইটিস। অল দিজ আর আন্ডার এন্ডোজেনাস ডার্মাটাইটিস। সো দিস ইজ দ্য বেসিক অফ এক্সিমা। জি, ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল, এটা কি কিউরেবল কিনা বা এটা হচ্ছে প্রগনোসিসটা কিরকম ফার্দার ট্রিটমেন্টের ক্ষেত্রে স্যার? প্রথম কথা হলো এন্ডোজেনাস এক্সিমা বা এন্ডোজেনাস ডার্মাটাইটিস, এটা যেহেতু ফ্যামিলিয়াল একটা ট্রেন্ড আছে, সো দিস ইজ এ ক্রনিক প্রবলেম। দেখা যায় যাদের ইনফ্যান্টাইল এক্সিমা আছে বা চাইল্ডহুড অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, তাদের কিন্তু বয়সের সাথে সাথে কিন্তু এটার যে ইনসিডেন্স, এটা কিন্তু আস্তে আস্তে কমে আসে। একটা সময় দেখা যায় যে এটা তার যে সাইন সিমটম গুলি, সেই সাইন সিমটম গুলি অনেকটাই সাবসেট হয়ে যায়। ভবিষ্যতে গিয়ে অর্থাৎ অ্যাডাল্ট স্টেজে গিয়ে সেটা আবার রিকার করতে পারে অনেকের। সবার যে করে তা না, অনেকেরই রিকার করে। এবং অ্যাডাল্ট অ্যাটোপিক ডার্মাটাইটিসের প্রেজেন্টেশনটা একটু ভিন্ন। আমি যেটা আমি বলার চেষ্টা করলাম, ইনফ্যান্টাইল অ্যাটোপিক ডার্মাটাইটিসের পেশেন্টরা কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে। ইনফ্যান্টাইল অ্যাটোপিক ডার্মাটাইটিসের পেশেন্টরা প্রেজেন্ট করে হলো আমাদের, আমরা দেখি বাচ্চাদের মুখের মধ্যে, বিশেষ করে চিকের মধ্যে স্কেলিং থাকে, ইরাইথেমা থাকে। সো দিস ইজ দ্য ক্লাসিক প্রেজেন্টেশন অফ ইনফ্যান্টাইল অ্যাটোপিক এক্সিমা। মাথার মধ্যে স্কেলিং থাকে বা চামড়া ওঠে। সো এবং তাদের যদি আমরা এক্সটেন্সর সারফেস গুলি দেখি, হাতের এবং পায়ের এক্সটেন্সর সারফেস গুলিতে ইনভলভমেন্ট থাকে। তো দিস ইজ দ্য ক্লাসিক প্রেজেন্টেশন অফ ইনফ্যান্টাইল অ্যাটোপিক ডার্মাটাইটিস, এবং ইউজুয়ালি বাইলেটারাল ইনভলভমেন্ট থাকে। এবং ইচিং এর হিস্ট্রি সাধারণত বাচ্চারা বলতে পারে না, তবে তাদের অ্যাক্টিভিটি, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে তাদের চুলকানি আছে। সো এরপর যদি চলে যায় চাইল্ডহুড অ্যাটোপিক ডার্মাটাইটিস, চাইল্ডহুড অ্যাটোপিক ডার্মাটাইটিস তাদের ইনভলভমেন্টটা হয় ফ্লেক্সুরাল, অর্থাৎ এই যে কিউবিটাল ফোসা, এন্টিকিউবিটাল ফোসা, পপ্লিটিয়াল ফোসা, এক্সিলা, গ্রোইন, এই ফোল্ড গুলিতে বেসিক্যালি তাদের এক্সিমেটাস স্কিন লেশন হয়। অর্থাৎ এখানে ইরাইথামা থাকে, স্কেলিং থাকে, কখনো কখনো দেখা যায় যে স্কিন থিক হয়, স্কিন মার্কিং গুলি প্রমিনেন্ট হয়ে যায়। সো এটা হলো চাইল্ডহুড অ্যাটোপিক ডার্মাটাইটিসের প্রেজেন্টেশন। অ্যাডাল্টদের ক্ষেত্রে যেটা আমরা দেখি, ঠিক এরকম ক্লাসিক্যাল পাওয়া যায় না। অ্যাডাল্টরা হয়তো পামো প্লান্টার এক্সিমা নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে, অথবা অনেক সময় দেখা যায় যে তাদের ঘাড়ের মধ্যে এক ধরনের স্কিন কন্ডিশন, এটাকে আমরা বলি লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস। সো এই লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস নিয়ে অনেক সময় কিন্তু অ্যাটোপিক পেশেন্টরা কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। সো অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে হ্যান্ড এক্সিমা নিয়ে অ্যাটোপিক পেশেন্টরা প্রেজেন্ট করতে পারে। অ্যাডাল্টের ক্ষেত্রে প্রেজেন্টেশনটা ইবিট ডিফারেন্ট, হ্যাঁ, একটু একটু আলাদা। যেটা চাইল্ডহুড বা ইনফ্যান্টাইলের ক্ষেত্রে খুব সহজে ডায়াগনোসিস করা যায়, অ্যাটোপিকে অনেক সময় আমাদের একটু কনফিউজ করে সোরিয়াসিসের সাথে, পিআরপির সাথে। অনেক সময় দেখা যায় যে এটা আদার যে কন্ডিশন আছে, লাইকেন প্ল্যানাস
ইভেন অনেক সময় টিনিয়ার সাথেও কিন্তু অনেক সময় আমাদের কনফিউজ করে, সেই ক্ষেত্রে বায়োপসি করে আমরা সহজেই কিন্তু এটাকে আমরা কনফার্ম করতে পারি। সো endogenous dermatitis, atopic dermatitis, it's a chronic disease, it's an endogenous origin, so its course is long, so you cannot certainly say that it will cure within a period of time. It's not like that. So it's a long-term disease, it's a chronic disease, so accordingly you should counsel your patients and treat accordingly. জি, ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে আপনি যে বললেন যে প্রেজেন্টেশন হচ্ছে ডিফারেন্ট অ্যাকর্ডিং টু এজ, ডিফারেন্ট হবে, স্যার এটার কারণ কি হতে পারে স্যার, যদি একটু এক্সপ্লেইন করতেন। এটার কারণ এটা অ্যাকচুয়ালি আমরা যদি চিন্তা করে থাকি পেশেন্টের যে অ্যাক্টিভিটিস বা পেশেন্টের যে মুভমেন্ট, যেমন ইনফ্যান্ট একটা বাচ্চাকে আপনি শোয়ায় রাখলে তার হাত পা কিন্তু এক্সটেন্সর অবস্থায় থাকে এবং ওই এরিয়াগুলিতে কিন্তু ট্রমা হয়। চাইল্ডহুড বেসিক্যালি প্রবলেমটা কোথায় আসলে অ্যাটোপিক? বেসিক্যালি প্রবলেমটা হলো অ্যাটোপিক পেশেন্টদের এপিডার্মিসে একটা বেরিয়ার থাকে, যে বেরিয়ারটা নষ্ট হয়ে যায়, বেরিয়ারটা লস হয়ে যায়, যে বেরিয়ারটা অ্যাকচুয়ালি আমাদের স্কিনের ওয়াটারটাকে ধরে রাখে। সো যখন এটা লস হয়ে যায় তখন স্কিন ড্রাই হয়, যখন স্কিন ড্রাই হবে তখন কিন্তু স্কিনটা ইচি হয়। যখন চাইল্ডহুড কন্ডিশনে চলে যায়, চাইল্ডহুডে কি হয়, পেশেন্টের কিন্তু রিফ্লেক্স গুলি কাজ করে, পেশেন্ট বুঝতে পারে এবং তার স্কিন ড্রাই হলে তো আর ইচি হয়, তখন সে নখ দিয়ে কি করে এই জায়গাগুলি চুলকায়। তাই নখ দিয়ে কিন্তু সে এক্সটেন্সর সারফেসে ইচিং করবে না, ফ্লেক্সর সারফেসে ইচিং করবে, কারণ আমাদের হাতের রিচটা কিন্তু ফ্লেক্সর সারফেসে। সো দ্যাটস ওয়াই ইন ইনফ্যান্ট pressure area lesions or presentation is clear. In case of childhood, যেহেতু স্কিন ড্রাই হয়ে যায় এবং ড্রাই স্কিন ইজ ইচি, তখন কি করে সে তার নখ দিয়ে তার হাত দিয়ে সে ইজিলি ফ্লেক্সোরাল অ্যাসপেক্ট গুলিকে সে স্ক্র্যাচ করে, তখন এখান থেকে কি হয়, এখান থেকে তার অ্যাকিউট ইনফ্লামেশন হয়, ইরাইথামা হয়, স্কেলিং হয়, সেকেন্ডারি ইনফেকশন হয়, দিস ফিচার্স চলে আসে। সো অ্যাটোপিকের প্রেজেন্টেশনে স্কিনের যে ফাইন্ডিংস গুলি এগুলি কিন্তু ম্যাক্সিমামে secondary changes, almost সকল findings হলো secondary. There is no primary skin lesion in fact. Most of the findings are secondary skin findings. আমরা জানি secondary skin lesion গুলি কি কি আছে, ফিফথ ইয়ারে নিশ্চয়ই এটা পড়ানো হয় এবং ডেভিডসনে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে প্রাইমারি স্কিন লেশন, সেকেন্ডারি স্কিন লেশন গুলি কি কি। সো অ্যাডাল্টহুডের ক্ষেত্রে যেটা হয়, অ্যাডাল্টরা আমরা যারা কি করি, অ্যাটোপিকের পেশেন্টরা বেশি প্রেজেন্ট করে পাম ও প্লান্টার ক্যারোটোডার্ম, অর্থাৎ তারা হাতে বেশি কাজ করে। সো এই যে হাতে কাজ করতে গিয়ে দেখা যায় যে তার হয়তো প্লাস্টিক, পলিথিন, রাবার, রেক্সিন, সাবান এগুলি থেকে তার এই অ্যালার্জিটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ওই জিনিসগুলি হলো প্রিডিসপোজিং ফ্যাক্টর। পেশেন্ট কিন্তু আগে থেকে অ্যাটোপিক, শুধু অ্যাটোপিক পেশেন্টরা অনেক বেশি সেন্সিটিভ, তাদের স্কিন সেন্সিটিভ, এবং ওরা যখন এই জিনিসগুলি ধরে তখন তাদের রিয়াকশনটা, স্কিনের যে রিয়াকশন রেসপন্সটা কিন্তু খুব কুইক হয় এবং সহজেই তাদের কিন্তু এই ম্যানিফেস্টেশন গুলি দেখা যায়, যেটা নর্মাল পারসনদের স্কিনে যেটা আমরা দেখি না। দ্যাটস ওয়াই অ্যাকর্ডিং টু এজ দ্য প্রেজেন্টেশনস আর ডিফারেন্ট। আমি সাউন্ড শুনতে পাচ্ছি না। সরি স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। স্যার এক্ষেত্রে আরেকটা কমপ্লেন হয়ে থাকে যে ইচিংটা হচ্ছে যে স্লিপ ডিস্টারবেন্স করে, যে রাতে এত বেশি ইচিং হয়, ঘুমাতে পারছে না, এই টাইপেরও কিছু কমপ্লেন থাকে। এই ক্ষেত্রে কি এটা হয় কিনা যে রাতে অনেক বেশি ইচিং হয়, দিনে খুব একটা হয় না, এই প্যাটার্নটার রিজন কি হতে পারে স্যার? অ্যাকচুয়ালি আমরা যদি খেয়াল করে দেখি, অধিকাংশ স্কিন ডিজিজ যেখানে ইচিং হওয়ার সুযোগ আছে বা ইচিং হয়, যেমন ফাঙ্গাল ইনফেকশন, টিনিয়াসিস, স্কেবিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস, অলমোস্ট অল দা ডিজিজের ক্ষেত্রে রাতের বেলা ইচিংটা বেশি হয়। এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের কনসেন্ট্রেশন, অর্থাৎ সারাদিনে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এই ব্যস্ততার কারণে আমার মূল যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু আমার কাজে থাকে, আমার শরীরে যে একটু মাইল্ড একটা একটু অ্যাবনর্মালিটি আছে সেই জায়গাটা কিন্তু ওভারলুকড হয়। সো রাতের বেলা যখন আমরা বাসায় চলে আসি, আমার কিন্তু ওই যে কর্মব্যস্ততা, আমার যে কাজের চাপ সেটা কিন্তু চলে যায়, রিলিফ হয়ে যায়। বাসায় আসলে তখন কিন্তু আমরা যখন আমরা আনরেস্ট হই, আমরা যখন একটু হাত মুখ ধুই, তখন কিন্তু আমরা একটু রিল্যাক্স থাকি, এবং যখন রিল্যাক্স থাকি তখন কিন্তু আমার কনসেন্ট্রেশনটা আমার মধ্যে চলে আসে, এবং তখনই কিন্তু আমাদের ওই ইচিংটা, সেটা মাইল্ড ইচিং হলে কিন্তু এটা অনেক বেশি ফোকাসড হয়, এবং দ্যাটস ওয়াই মোস্ট অফ দা
pruritic skin disease itch at night. This is the basic cause, basic things. জি ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে কি কোনো লং টার্ম এফেক্ট থাকে পেশেন্টের? ডেফিনেটলি থাকে, বিশেষ করে এই অ্যাটোপিক পেশেন্টদের কিন্তু খুব ঘন ঘন ইনফেকশন হয়, যেটা আমি বললাম। সো ঘন ঘন ইনফেকশন হলে স্বাভাবিক কিছুদিন পর পর অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগে, তার জ্বর থাকে, তার যে আদার সিস্টেমিক যে ফিচার্স গুলি হয়। সো এটা 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 একটা কিন্তু প্রবলেম একটা পেশেন্টের জন্য বা একটা মানুষের জন্য নর্মাল লাইফ লিড করার জন্য। সুতরাং ডেফিনেটলি এটা একটা কমপ্লিকেশনস। এই জায়গাটায় অ্যাকচুয়ালি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যাটোপিক পেশেন্টদের আমাদের যখন আমরা ম্যানেজমেন্ট দিব, ট্রিটমেন্ট দিব, তাদের কাউন্সিলিং করা। কাউন্সিলিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারা যাতে সুস্থ থাকে, তাদের সিমটমগুলি যাতে রিলিফ থাকে এবং তারা যাতে কমফোর্ট নিয়ে যাতে তাদের নর্মাল অ্যাক্টিভিটিগুলি করতে পারে, অর্থাৎ তাদের স্বাভাবিক যে কর্মকাণ্ড, লাইফের অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলি যাতে হ্যাম্পার না হয়, সেই জন্য এই রোগীগুলিকে সবসময় তার স্কিন স্পেশালিস্টের সাথে পরামর্শ করে ফলো আপে থাকা, চিকিৎসা গ্রহণ করা, নিয়মগুলি মেনে চলা। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই অ্যাটোপিক এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস ম্যানেজমেন্টের। আদারওয়াইজ patient will suffer, they will suffer with many complications. They will suffer a miserable life. And that's why it is very important. It is very much controllable disease. So properly follow up করা, ডক্টরের অ্যাডভাইস গুলি ফলো আপ করা, মেডিকেশন ঠিক মতো নেওয়া, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ যখন রোগটা নিয়ন্ত্রণে চলে আসে তখন কিন্তু আমরা মেডিসিনের পরিমাণ কমাই দিই, এবং যখন রোগটা সিভিয়ার কন্ডিশন নিয়ে আসে রোগীরা, আমরা কিন্তু ইনিশিয়াল স্টেজে অনেক ড্রাগ দেই, যেমন বললাম যে স্টেরয়েড অনেক সময় আমরা দিয়ে থাকি, ডিজিজ মডিফাইং ড্রাগ আছে সেগুলি দেই, বায়োলজিক্স দিয়ে থাকি। এই মেডিসিনগুলি কিন্তু সবসময় আমরা ব্যবহার করি না। একিউট ফ্লেয়ার আপ বা একটু সিভিয়ার কন্ডিশন হলে আমরা এই ওষুধগুলি ইউজ করি ফর দ্য টাইম বিং, দেন গ্রাজুয়ালি আমরা টেপার করি, আমরা কিন্তু বন্ধ করে দিই। আমরা চেষ্টা করি মাইল্ড ট্রিটমেন্ট দিয়ে, যেটা পেশেন্টের জন্য ফ্রেন্ডলি, লং টার্মে কোনো সাইড ইফেক্ট নাই, ওই ধরনের ড্রাগগুলি দিয়ে আমরা এই রোগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এবং এটা আমাদের পেশেন্টদেরকে এই মেসেজটা কিন্তু দিতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি ধন্যবাদ স্যার। স্যার এই ক্ষেত্রে কি কোনো এক্সটার্নাল অ্যাগ্রাভেটিং অ্যালার্জি হিসেবে কাজ করে, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে যে কোনো ফুড অর এনিথিং এক্সটার্নাল কিছু কি কাজ করে কিনা স্যার? ডেফিনেটলি এটা অলরেডি আমি মেনশন করেছি। অনেকের কোল্ড এনভায়রনমেন্টে এটা বেড়ে যায়, অনেকের ডাস্টের মধ্যে এটা বেড়ে যায়, অনেকের বিভিন্ন ফুডের কারণে বেড়ে যায়, অনেকের সোপের কারণে বেড়ে যায়, বিভিন্ন সাবান ব্যবহার করে, হ্যান্ড ওয়াশ ব্যবহার করে। সো দিজ আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টরস that actually can aggravate the disease process. জি স্যার। এই ক্ষেত্রে এই ডিজিজ কি কোনোভাবে লাইক কন্টাজিয়াস আর এই টাইপের কিছু হয়, যে আশেপাশের কোনো মানুষের সাথে কোনো ডিসটেন্স মেনটেন করে চলা, এই টাইপের ক্ষেত্রে আমরা কিভাবে কাউন্সিলিং করব স্যার পেশেন্টকে? ইম্পর্টেন্ট হলো এটা এন্ডোজেনাস এক্সিমা বা এন্ডোজেনাস ডার্মাটাইটিস, সো দেয়ার ইজ নো চান্স অফ ট্রান্সমিশন। এটা কোনোভাবেই কন্ট্যাক্টে ছড়ায় না। এটা পেশেন্টকে যেমন কাউন্সিলিং করা উচিত, ইভেন আমরা সাধারণ মানুষ যারা আছে, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলিতে অবশ্যই আমাদের এই মেসেজ দেওয়া উচিত যে এক্সিমা বা ডার্মাটাইটিস কখনোই একজন থেকে আরেকজনের ধরলে বা ছোঁয়াছে না, অর্থাৎ এটা কন্ট্যাক্টের মাধ্যমে কখনোই ছড়ায় না। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা অবশ্যই আমাদের পেশেন্ট এবং পেশেন্ট অ্যাটেন্ডেন্ট এবং সাধারণ মানুষ যারা আছে, যারা মনে করে যে আসলে স্কিন ডিজিজ মানেই কিন্তু ছোঁয়াছে, সো এই ধারণাটা থেকে অবশ্যই আমাদের পেশেন্ট এবং তাদের যে গার্ডিয়ানরা আছে তাদেরকে অবশ্যই আমাদের কাউন্সিলিং করা উচিত যে এন্ডোজেনাস ডার্মাটাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস অন এনি সর্ট অফ এক্সিমা ইজ নট কন্টাজিয়াস। জি অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর এক্সপ্লেনেশনের জন্য। আপাতত আমাদের কোশ্চেন সেশনের আর কোনো কোশ্চেন দেখছি না, তাহলে আপনার অনুমতি নিয়ে আপনি চাইলে আমরা শেষ করে দিতে পারি স্যার। ধন্যবাদ তোমাকে। খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস আমি বলতে চাই, এবং আমি আশা করি আজকে আমাদের সাথে যারা ছিলেন, বিশেষ করে আন্ডারগ্রেড স্টুডেন্টরা নিশ্চয়ই কিছুটা হলেও উপকৃত হবেন। ভবিষ্যতে নিশ্চয়ই আরো কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা হাজির হব। এবং এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আমি এক্সিস মেডিকেল স্কুলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, এবং তোমরা যারা এটার সাথে যুক্ত আছো, আমি মনে করি এটা খুবই মানে ইম্পর্টেন্ট এবং খুবই কার্যকর একটি অ্যাক্টিভিটিস, যেটা আমাদের আন্ডারগ্রেড অ্যাজ ওয়েল অ্যাজ পোস্টগ্রেড স্টুডেন্টদেরকে অনেক বেশি হেল্প করবে। সো ধন্যবাদ এগেইন তোমাকে, এবং ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলকে। ভালো থেকো সবাই।
জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তী সপ্তাহে আবার স্যারের সাথে আমরা নতুন আরো একটি টপিক নিয়ে ইনশাআল্লাহ চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।